প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এবার রাজপথ থেকে বিএনপি দলকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় জামাতে ইসলামী। তারেক রহমানের কাঁপুনি শুরু হয়, জামাত কর্মীরা আজ রাজপথে নামে। এই সুযোগে আওয়ামী লীগ ছাত্রলীগও আজকে দুপুরে রণক্ষেত্র করছে সারা দেশে। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জাতীয় সংসদের ভিতরে যখন শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, সংসদের বাইরে তখন চলছে রক্তের হোলি খেলা। মাত্র 48 ঘন্টা আগে যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে পড়া সরকারকে উদ্ধারের জন্য পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পার না হতেই সেই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবিরের উপর শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে ছাত্র দলের লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে মানসিকতা আমরা প্রতিটা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি, যে শিক্ষকরা গিয়ে বিষয়টা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করে, যে শিক্ষকদের গায়েও তারা হাত দেয়। আরে পাগল, বাংলাদেশ জামাতে ইসলাম যে কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্র দল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া। আপনি ক্ষমতায় এক মুহূর্ত থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এক মুহূর্ত টিকতে পারবেন না। এইটা এখন দেশের অনেক নেতাকর্মীরাই রাজপথ থেকে সরাসরি বলতেছে, এমনকি বিএনপি দলকে সরাসরি আলটিমেটাম দিচ্ছে। আপনারা দেখেছেন জামাত এবং বিএনপির মধ্যে নির্বাচনের পর থেকেই ঝামেলা লেগে আসছে। গত 2 দিন যাবৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হচ্ছে, অসংখ্য মানুষ আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে জামাতের প্রত্যেকটা নেতাকর্মীরা ভয়াবহ রূপ ধারণ করে, এমনকি জামাতে আমিরও অসংখ্য কথা বলেন রাজপথে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমানের সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি, সবকিছু দেখানোর চেষ্টা করবে এই একটি ভিডিওতে। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জাতীয় সংসদের ভিতরে যখন শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, সংসদের বাইরে তখন চলছে রক্তের হোলি খেলা। মাত্র 48 ঘন্টা আগে যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে পড়া সরকারকে উদ্ধারের জন্য পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পার না হতেই সেই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবিরের উপর শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে লুটপাট সামলাতে সরকার খাবি খাচ্ছে, সেই লুটপাটের দায় বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর এক ভয়ঙ্কর ডাবল গেম খেলতে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। কিন্তু তরুণ প্রজন্মের চাপে পড়ে 24 ঘন্টার মধ্যেই সেই ফাঁদ থেকে বেরিয়ে এসে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলামী। মাত্র 2 দিন আগের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকটে যখন বর্তমান বিএনপি সরকার দিশেহারা, জনরোষ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারি দলকে সব ধরনের সহযোগিতা করবে বিরোধী দল। শুধু মৌখিক ঘোষণাই নয়, তিনি এই সংকট সমাধানে একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও পরামর্শ দেন। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব। খাদের কিনারে থাকা বিএনপি সরকার যেন হাতে চাঁদ পেল। প্রধানমন্ত্রী তারেক রহমান কালক্ষেপণ না করে পরদিনই 10 সদস্যের একটি হাই প্রোফাইল কমিটি গঠন করলেন। জামাত আমিরের প্রস্তাবকে সম্মান দেখিয়ে সেই কমিটি বিরোধী দল থেকেই 5 জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 5 জন সরকারি দলের এবং 5 জন বিরোধী দলের। আপাত দৃষ্টিতে এই যে একটি চমৎকার গণতান্ত্রিক চর্চা মনে হলো, রাজনীতির অন্দরমহলে বেজে ওঠে বিপদের সাইলেন। ডক্টর শফিকুর রহমান আগ বাড়িয়ে বিএনপির চরম সংকটের দায় নিজের কাঁধে নেওয়ার পরপরই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কারণ বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, তেল ও সার খাত হল দেশের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর লোপাটের জায়গা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আদানি, সামিট, এস আলম, বসুন্ধরা এবং ইউনাইটেডের মতো বিশাল লুটেরা সিন্ডিকেট এই খাতটিকে গিলে ফেলেছে। বর্তমান সরকারের সাহস বা মুরদ কোনোটাই নেই এই রাঘব বোয়ালদের লোপাটের চক্র থেকে বের হয়ে আসার। সরকারের মুভমেন্ট অত্যন্ত পরিষ্কার, তারা এখন এই লুটেরা নির্ভর নেতা, দুর্নীতিবাজ আমলা, সুবিধাভোগী সুশীল, মিডিয়া এবং আধিপত্যবাদী কোরামের সম্মিলিত পুতুলে পরিণত হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, সরকারের আসলে এই সংকট কাটানোর সত্যিকারের কোনো সদিচ্ছাই নেই।
সাহস থাকলে গত 2 মাসেই তারা এর নমুনা দেখাতো। তারা মূলত এই লোপাট ব্যবস্থাপনার চুক্তিপত্রগুলোই গোপনে বহাল ও বর্ধিত করবে। আর জামাত আগ বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠা কমিটির অংশ হতে গিয়ে দিন শেষে সাধারণ মানুষের জনরোষ এবং গালমন্দ খাবে। কারণ বিদ্যুৎ না থাকলে মানুষ 10 সদস্যের কমিটিকে গাল দেবে, যেখানে 5 জনই আছে জামাতের। জামাত আমির সাধারণ মানুষের কষ্ট লাঘবের কথা ভেবে আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্ত নিলেও বাস্তবতার রাজনীতি ছিল অত্যন্ত নির্মম। জামাতের এই চরম উদারতা এবং ত্যাগের প্রতিদান বিএনপি কিভাবে দিল? তারা সংসদে জামাতের সাথে মিলেমিশে কাজ করার কথা বলে পিঠ চাপড়ে দিলেও সংসদের বাইরে রাজপথে দেখাতে শুরু করলো তাদের চেনা এবং ভয়ঙ্কর রূপ। হঠাৎ করেই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের উপর শুরু হলো পরিকল্পিত এবং বর্বরচিত হামলা। ছাত্রদলকে লেলিয়ে দিয়ে প্রথমে চট্টগ্রাম, এরপর পাবনা এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীদের উপর চালানো হলো পৈশাচিক তাণ্ডব। যারা গত 17 বছর একসাথে রাজপথে রক্ত দিয়েছে তাদের উপর এই হামলা প্রমাণ করে যে বিএনপি আসলে কোনো ক্ষমতার অংশীদারিত্ব চায় না, তারা চায় নিরঙ্কুশ আধিপত্য। এরই মধ্যে পত্রিকার পাতায় আরেকটি ভয়ঙ্কর খবর ফাঁস হয়ে গেল। দেখা গেল বিদ্যুৎ সংকট সমাধানে বিএনপির কোনো সদিচ্ছাই নেই। সারা দেশে যখন ভয়ঙ্কর লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে খোদ বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিজ নিজ নির্বাচনী এলাকায় 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষকে অন্ধকারে রেখে মন্ত্রীরা নিজেদের এলাকা আলোকিত করে রেখেছেন। বিএনপির এই জাবল গেম এবং রাজপথের তাণ্ডব জামায়াতে ইসলামীর তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ তরুণ নেতৃত্ব জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে ছাত্রদল রাজপথে শিবিরকে মারবে আর আপনারা সংসদে গিয়ে বিএনপিকে বিদ্যুৎ সংকট সমাধানে সহায়তা করবেন। এই আত্মঘাতী নীতি আর চলতে পারে না। তৃণমূল এবং তরুণদের এই চরম চাপের মুখে অবশেষে হুঁশ ফেরে জামায়াতের শীর্ষ নেতৃত্বের। জোটের রাজনীতি এবং মিলেমিশে কাজ করার ব্যাপারটিতে চরম ছেদ পড়ে যায়। প্রথমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং পরবর্তীতে স্বয়ং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আজ অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা দেন, আর 1 চুলো ছাড় দেওয়া হবে না, নো কম্প্রোমাইজ। সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা বুঝতে পেরেছেন এই সরকারকে অন্ধভাবে বিশ্বাস করা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য চরম হুমকি। আরে পাগল, বাংলাদেশ জামাতে ইসলাম যদি কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্রদল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া, আপনি ক্ষমতায় 1 মুহূর্ত থাকতে পারবেন না। 91% মুসলমানের দেশে কেন আমাদেরকে বলতে হবে ইসলামিক জয়যুক্ত হবে? এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না? 91% তো মুসলমান, তাহলে মুসলমানের দেশে আবার ইসলামিক পার্টি এই কথা বলতে হবে কেন? আবার অন্যরা আমাদের বলতেছে জামাত ইসলাম থেকে ইসলামী নাম সরায় দেন, তাহলে কত বড় দুঃসাহস না? তাহলে বুঝতে হবে আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। 91% মুসলমান যদি হয়ে থাকে, তা তবে এমনি ইসলামী রাষ্ট্র, এখানে যে পার্টি থাকুক সেই তো ইসলামকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার কথা। তাহলে কেবলমাত্র জামাত ইসলাম কেন এই কথা দাবিদার, এই কথা প্রচার করতেছে, সমস্ত জায়গায় যাচ্ছে। হরিপুর যদি সিলেটে হয়ে থাকে তাহলে তো আমার তেল কম হওয়ার কথা না, কারণ আমার গ্যাসের সাথে অর্ধেক পেট্রোল আর অকটেন অলরেডি আসে মাটির নিচ থেকে, আল্লাহ সে নিয়ামত আমাদেরকে দিছে। বাকিটা আসে কোথায় থেকে? ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া থেকে, কখনো কখনো আমরা চায়না থেকেও নিছি। আপনি এখন বলেন, আপনাকে যে বললো ইরানের যুদ্ধের কারণে আপনার তেল নেই, এটা কি সত্য না মিথ্যা কথা? তাহলে এই যে মিথ্যার উপর দিয়ে একটা লোক ঢাকার জন্য কি করা হয়? এই ক্রাইসিসটা তৈরি করা হলো যাতে জুলাই সড়কে আমরা কোনো আন্দোলন না করি। আরে পাগল, বাংলাদেশ জামাতে ইসলাম যদি কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্রদল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া, আপনি ক্ষমতায় 1 মুহূর্ত থাকতে পারবেন না। কিন্তু জামাত ইসলাম কিছু বিশ্বাস করে, আমার আমিরে জামাতের সবরকে আপনি যদি দুর্বলতা ভাবেন তাহলে ক্ষতি আপনার, আমার না। কারণ আল্লাহ জমিনকে প্রস্তুত করছে বলে আপনাকে চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে, তাই কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনাতে যায় তখন কি তাকে ক্ষমতা দিতে চাইছিল ইহুদিরা? না, আল্লাহ সেজন্য কিছুদিন ধৈর্য করার, সবর করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করছেন না করেন? সেটা কি সংখ্যা দিয়ে? 313 জন ছিল বদরে, আর অপর দিকে কত জন ছিল? 1000-এর উপরে।
তাহলে 1300 লোকের সাথে বা 1000-এর উপরে, 1300 বলবে না, কারণ সবসময় শহীদ আছে 1000-এর উপরে, তাহলে 300 জন আর 1000 সংখ্যাতে বিজয় হয়? ওদে আবার তাহলে আপনি হারলেন কেন? ওদে তো আপনার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু আপনি হেরে গেছেন। আবার আল্লাহ দেখেন নিকৃষ্ট মানুষ বলা হয় পৃথিবীতে, সেটা হচ্ছে ওদের ময়দানে খালেদ বিন ওয়ালিদের জন্যই কিন্তু মুসলমানরা সেদিন পরাজিত হয়েছিল। এবং আমার প্রিয় নবী মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্র দল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি তিনিও নড়ে চড়ে বসেছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের বিচার করার আশ্বাস দিচ্ছেন, তাদের ছাত্রত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে। দর্শক, সাংবাদিকদের উপর হামলা, শিবিরের উপর হামলা, এটা কিন্তু একাকার। শাহবাগ থানার ভিতরে ঢুকে যে মব সৃষ্টি করেছে ছাত্রদল, প্রথমে ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব ভাই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না, এরকম মব করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর মব করবে না। ক্ষমা চাওয়া, নাকানি চুবানি খাওয়া, নাকে খত দেওয়া ওখান থেকে শুরু। শিবিরের স্ট্র্যাটেজির কাছে, কৌশলের কাছে কত কঠিন ধরা খেয়েছে দেখেন। এরপরে ওরা যে অভিযোগে মব করেছে সে অভিযোগ ডিবাং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত। কিভাবে? পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে দেখে যে না, এই স্ক্রিনশট শিবির নেতাদের নামে অন্য কেউ ছড়িয়েছে, তাদের কোনো সমস্যা নেই। ভেরি গুড। এর মানে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। যে ছেলে থানায় জিডি করতে গিয়েছিল তাকে কিন্তু প্রথমে আটকে রেখেছিল, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে বিএনপির পুলিশের পরাজয়, এটা শিবিরের নৈতিক বিজয়। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ, এটা ডিবাং হয়ে গিয়েছে। যাচাই বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, না শিবিরের কেউ এর সাথে জড়িত না। ছাত্র দলের এরা যে কতটা কুরুচিপূর্ণ, তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান, এদেরকে জড়িয়ে যে এত নোংরা কথাবার্তা, এত জঘন্য কথাবার্তা এরা ছড়ায়, আপনি অবাক হবেন যে মিনিমাম রেসপেক্ট, মিনিমাম সম্মানবোধ তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান এদের প্রতি ছাত্র দলের ছাত্রীদের নাই। এরা নিজেদের মা বাবাকে নিয়ে পর্ন ভিডিও বানাতো, দ্বিধাবোধ করে না, এরা এতটাই নিকৃষ্ট। তো দর্শক, অনেক বাড়াবাড়ি করেছিল, মাফ করেছিল, সেই করেছিল, কিন্তু শিবির দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শিবির যদি চাইতো পিটিয়ে ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে দিতে পারত। শিবির কি, কত শিবির বাংলাদেশে আছে। রাত 8টায় ভিসি চত্বর থেকে শিবির মিছিল করেছে, দেখেছেন লোক আর লোক, ছাত্র আর ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই মনে হয় শিবির। এমনি ডাকসুতে ছাত্র দলের 4 গুণ 3 গুণ বেশি ভোট পায়নি, জনশক্তি আছে বলে ভোট পেয়েছে। ছাত্র দলের যে কিছু গুটি কয়েক টোকাই, ওদেরকে খেয়ে ফেলতে পারতো শিবির, কিন্তু না, শিবির ধৈর্য ধরেছে, নৈতিক বিজয় হয়েছে। এরপরে প্রথমে ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ গেল, সাংবাদিকদেরকে প্রথমে বললো যে ওরা সাংবাদিক না, ওরা শিবির, ওরা গুপ্ত শিবির। কিন্তু সেই গুপ্ত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির, আমাদের কোচি নাসির বলি মজা করে আমাদের ভাইকে। তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্র দলের লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে মানসিকতা আমরা প্রতিটা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি, যে শিক্ষকরা গিয়ে বিষয়টা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করে, শিক্ষকদের গায়েও তারা হাত দেয়। ছাত্র দলের বাইরে থেকে টোকাই যারা অস্ত্র সহ তাদের দাঁড়া করে নিয়ে আসছিল, ভাড়া করে পেছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ করে, কোনো কারণ ছাড়াই জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়া, অরাজনৈতিক শব্দগুলো লেখা, একের পর এক হচ্ছে আমাদের ব্যানারগুলো যখন ছুঁড়ে ফেলে দিচ্ছিল, আমরা এর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে প্রশাসনের কাছে গিয়ে নালিশ জানাই। এরপরে প্রশাসন বলছে ব্যবস্থা নিবে, আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে নিচে আসে। ছাত্র দলের লোকজন ওইখানে অবস্থান করছিল, আমাদের ভাইদের দেখে স্লোগান দেওয়া শুরু করে। তখন আপনারা অনলাইন মাধ্যমেই দেখেছেন যে শিক্ষকরা গিয়ে বিষয়টা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করে, এরকম পরিস্থিতিতে শিক্ষকদের গায়েও তারা হাত দেয় এবং ছাত্র শিবিরকে শিক্ষকরা পরে সাইড করে বের করে দেয়। আমরা গেটের ভেতর থেকে যখন বের হয়ে আসছিল আমাদের জনশক্তিরা, তখন বাইরেই ছাত্র দলের বাইরে থেকে টোকাই যারা অস্ত্র সহ তাদের দাঁড়া করে নিয়ে আসছিল, ভাড়া করে, তারা আক্রমণ শুরু করে। তাতে আমাদের 5-6 জন ভাই বেশ আহত হয়। এর প্রতিবাদে এবং শিক্ষক হেনস্থার প্রতিবাদে বিকেলে আমরা একটা বিক্ষোভ মিছিল দেই কলেজের সামনে থেকে। সেই মিছিলটা শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। কলেজের সদস্য সচিব মির্জা ফারুক নামে একটা ছেলে, সে রামদাও নিয়ে আসছে বা চাপাতি নিয়ে আসছে, একেবারে মিডিয়াগুলোতে সেগুলো প্রকাশ্যভাবে দেখা গিয়েছে।
তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেনি বা তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। ইসলামী ছাত্র শিবিরের একজন অর্থ সভাপতি আশরাফুল তাকে উপর্যুপরি আঘাত করে। তার দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দেন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।